এই দায় প্রথম কথা রাজ্য সরকারের, যারা এই আইন তৈরি করেনি যে মিরর ইমেজ কতদিন রাখতে হবে, এই আইনের ফাঁক রেখে দিয়েছেন যাতে দুর্নীতি করতে পারে। এই দায় প্রথমত রাজ্য সরকারের, যারা আইন তৈরি করেছেন। দ্বিতীয় হচ্ছে এই দায় স্কুল সার্ভিস কমিশনের, যারা সুপ্রিম কোর্টের সামনে এফিডেভিট দিয়ে বলেছিলেন যে ফিজিক্যাল কপি ধ্বংস করার পূর্বে তারা মিরর ইমেজ রেখেছে, মিরর ইমেজ করেছে, অথচ সেই মিরর ইমেজ না আদালতে দিতে পেরেছে না সিবিআই কে দিতে পেরেছে। তারা যে ডকুমেন্ট সাপ্লাই করেছে এই তথ্যের অধিকার আইনে সেতাবুদ্দিন নাসরিন খাতুনদের, আমার মক্কেলদের, তারা বলেছে যে ওটা সিবিআই এর কাছ থেকে উদ্ধার হওয়া যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের কপি। সিবিআই যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে, সেই ওএমআর শিটের কপি তারা সাপ্লাই করেছে। তারা যদি নিজের সার্ভারে রাখতো, দেখবেন রাইটি পড়বেন, তাহলে কিন্তু কোনো কিছু করা যেতে পারতো। এখন দেখতে হবে যে আদৌ এসএসসির কাছে এই মিরর ইমেজ সত্যি সত্যিই নেই নাকি আছে অথচ নেই বলছে। কারণ এর তো অনেক তথ্য আছে যে যোগ্য ক্যান্ডিডেট তারা যদি আইডেন্টিফাই হয়ে যেত যে এরা এরা যোগ্য, তাহলে অযোগ্যরাও আইডেন্টিফাই হয়ে যেত। আসলে চাননি যে যোগ্যরা আইডেন্টিফাইড হোক, যোগ্যরা আইডেন্টিফাইড হতো যদি কপি রাখতেন, ওএমআর শিটের কপি রাখতেন, যোগ্যরা সহজেই আইডেন্টিফাইড হয়ে যেত। কিন্তু সেই কপি রাখেননি, আর প্রাথমিকের অবস্থা তো আরো ভয়ঙ্কর। ফলে যোগ্যদের একদিকে কোনো কপি না রেখে তাদের বিড়ম্বনায় ফেলেছেন কোনো আইন না তৈরি করে রাজ্য সরকার, আর এসএসসি তো সেটা না রেখে তো তাদের বিড়ম্বনায় ফেলেছেনই। তারপরে বোর্ড তারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, দেখবেন এই রায়েই উল্লেখ আছে, কলকাতা হাইকোর্টের রায়েও উল্লেখ আছে। ফলে কি করে রেকমেন্ডেশনের থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়? এ তো সম্ভব নয় দুর্নীতি না হলে। এই দুর্নীতিগ্রস্ত মানুষজন রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এরা হচ্ছে মূল দায়ী। আমি একটা প্রশ্ন করবো, একদিকে যখন একটা প্রশ্ন উঠছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেটিজনেরা একটাই কথা বলছে যে ৩রা এপ্রিল ২০২৫ পশ্চিমবঙ্গের শিক্ষার আকাশে একটা কালো দিন। সেখান থেকে দাঁড়িয়ে একদম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন ভরসা রাখুন, মানবিকভাবে থাকবো, রাজনৈতিকভাবেও থাকবো, চাকরিহারাদের একদম আশ্বস্ত করছেন। কি মনে হয় সরকারের কি ভূমিকা হতে চলেছে? দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টই সর্বোচ্চ ন্যায়ালয় এই দেশের। তারপরে ব্রাত্য বসু কি বলল, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, রাস্তার পাগল কি বলল, রাম কি বলল, শ্যাম কি বলল, যদু কি বলল, কুকুর ডাকলো কি ডাকলো না, এর কিচ্ছু যায় আসে না। কুকুরের ঘেউ ঘেউ যা, ও যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখবে তারও এই একই মূল্য সুপ্রিম কোর্টের এই রায়ের পরে। একদম শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে এসএসসির দেওয়া তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতেই তো বলা হচ্ছে, তাহলে আপনারা বলছেন, তিনি বলছেন যে এসএসসি একটা তথ্য দিয়েছে, কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট সেটাতে প্লিজড হয়নি, কিন্তু আপনারা বলছেন যে কোথাও গিয়ে পৃথকীকরণ করা সম্ভব হয়নি। কিন্তু তিনি বলছেন, ব্রাত্য বসু বলছেন যে তথ্য দিয়েছে এসএসসি, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে সন্তুষ্ট হয়নি। তো সন্তুষ্ট করার মতো তথ্য দিলেন না কেন? আর ওএমআর শিটের স্ক্যান কপিটা যদি এসএসসি বলতো ওটা আমার স্ক্যান কপি, বলেছেন স্ক্যান কপি রাখেননি কেন? প্রকৃত তথ্য দেননি কেন? সন্তুষ্ট করার মতো তথ্য দেননি কেন? আরে প্রকৃত তথ্য না দিলে কি করে সন্তুষ্ট হবে? এ তো আর আপনার নিজের পার্টি অফিসের অভ্যন্তরে যে আমার যাকে ইচ্ছা আমার চাকরি আমি দেব, এরকম বিষয় নয়, এরকম বিষয় হতে পারে না যে আমার কোঠার চাকরি আমি যাকে ইচ্ছা দেব। স্বেচ্ছাধীন ক্ষমতা সব জায়গায় ভাববেন না যে আমার ইচ্ছা হলো আমি তথ্য দেবো, ইচ্ছা হলো না তথ্য দিলাম না। কারণ তথ্যটা দিলে আসলে সকলে টাকা চাইতে চলে আসতো। যদি যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করে দিত, অযোগ্যরা বলতো প্রকৃত তথ্য দিয়ে, তাহলে অযোগ্যরা বলতো যা টাকা দিয়েছি তুমি আমাদের চোর প্রতিপন্ন করেছো, টাকা দেওয়ার পরে টাকা ফেরত দাও। আসলে টাকা ফেরত বাঁচাতেই আসলে এরা প্রকৃত তথ্য
দেয়নি, যোগ্য অযোগ্যদের প্রকৃত পৃথকীকরণ করার কোনো সুযোগ তৈরি করে দেয়নি। কিন্তু স্যার রিভিউ পিটিশন করবে ইতিমধ্যে আমরা জানতে পারছি এসএসসি। সোমবার চাকরিহারাদের সঙ্গে ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবো, মানবিকভাবেও থাকবো, রাজনৈতিকভাবেও থাকবো। ব্যাখ্যা কি? আমার জানা নেই। দেখুন, আমি অনেক দিন আগে আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় অ্যাজ ওয়েল এজ আমি বিভিন্ন টিভি ক্যামেরার সামনেও বলেছি, দেখুন যত বড় আইনজীবী দাঁড় করান, যত বড় আইন বোদ্ধায় দাঁড় করান, যত বেশি যুক্তি দেন না কেন, কোনোভাবেই সাদা খাতা ভর্তি খাতা হবে না। প্রমাণ হয়েছে। রিভিউয়ের স্কোপ খুব লিমিটেড। সেই রিভিউ এই রায়দানের পরে অ্যালাউ হবে কি হবে না সময় ছাড় জবাব দেবে, এবং তারপরেও দেখবেন কি হবে। আগেও বলেছিলাম কি হতে যাচ্ছে, আবার বলছি যে মোল মোলানো হচ্ছে। এদের বাচ্চা শিশু পেয়েছেন, চুরি করবেন আপনি, দিয়ে হাইকোর্ট দেখাবেন, সুপ্রিম কোর্ট দেখাবেন, আইনজীবীদের গালাগালি করবেন। আসলে যদি চুরি না করতেন একজনেরও চাকরি যেত না। সঠিকভাবে আইন তৈরি করলে এবং সেই আইন মেনে যদি নিয়োগ হতো একজনেরও চাকরি যেত না। এই চাকরি গেছে তার কারণ সঠিকভাবে নিয়োগ হয়নি, এবং এই নিয়োগের যে আইন সেখানে ফাঁক ফোকর রেখে দুর্নীতি করার পথ প্রশস্ত করে দিয়েছে। কিন্তু একদম আইনজীবীদের দোষে দুষ্ট করার যে প্রবণতা, সেই প্রসঙ্গে আমি বলবো একদম বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরিহারাদের হাহাকারের জন্য একদম আপনাদের নাম করে দুষছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম সাংবাদিক সম্মেলন করে তিনি বলছেন বিকাশ বাবু কেস করেছিলেন, তার জন্যই আজ এতগুলো চাকরি গেল। উনি তো বিশ্বের বৃহত্তম আইনজীবী, কেন যে নোবেল প্রাইজ পাচ্ছেন না, আমি ভাবছি একটা রেকমেন্ড করবো, ভাবছি। কি বলবেন? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম নিজেকে গুরুত্বপূর্ণ ভাবছে কেন যে ওর রেকমেন্ডেশন নোবেল কমিটি নেবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নোবেল পাবে কি পাবে না সেটা পরের বিষয়। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিশ্চিতভাবেই আমাদের শান্তিতে নোবেল রয়েছে। এখন যেভাবে তিনি এইভাবে সমাজের কাজ করেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎ উদ্দেশ্যে মনে, কারণ উনি সৎ উদ্দেশ্যে তো খুব একটা কথা বলেন না, সেক্ষেত্রে যদি সত্যি সত্যি সামাজিক কাজ যেভাবে করেছেন তাতে নোবেল পেলে অবাক হওয়ার কিছু নেই। যেভাবে এই দুর্নীতি, ভারতবর্ষের সর্ববৃহৎ দুর্নীতি যেভাবে উন্মোচিত হয়েছে, তাতে যদি পানও মমতার ঈর্ষার কারণ হতে পারে, কারণ একই পাড়ায় বাড়ি, কালীঘাটের পুরাতন পাড়া, একই পাড়ায় বাড়ি। উনি কালীঘাটের সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি, মুখ্যমন্ত্রী হয়েছেন। যদিও কালীঘাটে আরো অনেক মহৎ মানুষদের বাস ছিল, কিন্তু দুর্ভাগ্য কেন কালীঘাটে আবার ইনি আবার কালীঘাটেরই বাসিন্দা হয়ে গেলেন কিভাবে জানা নেই। যাই হোক, কালীঘাটে অনেক মহান বিপ্লবীদের বাড়ি। যাই হোক না কেন, তো যে কথা বলছিলাম যে কালীঘাটের উনি একমাত্র মুখ্যমন্ত্রী অবস্থায় আছেন। উনি হয়তোবা একটু ঈর্ষান্বিত হচ্ছেন যে সত্যি সত্যি এত ভালো কাজ করার পরে এত দিন ধরে তিনি জনসেবা দিচ্ছেন, যদি নোবেল পেয়ে যান ওনার মনে হয়তো ঈর্ষাকাতর হয়ে উনি বলেছেন, হয়তোবা বলতেও পারেন। কিন্তু একটা ঠিক, বিকাশবাবু যেভাবে বিনামূল্যে সারা জীবন মামলা করছে, মানে সব মামলা নিশ্চিতভাবেই বিনামূল্যে করেন, উনি চাইলে তার ফুল ফিজ নিতেই পারেন। কিন্তু যেভাবে আমি বলি, আমার এই যে ধরুন এই নিয়োগের মামলা, একটার পর একটা মামলা, আপনি যদি দেখেন এক একটা মামলায় আপনি হিসাব করে দেখুন, কোনো মামলায় 100টির উপরও হিয়ারিং হয়ে গেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যা ফিজ, তাতে এক এক মামলায় কয়েক কোটি টাকা করে, এক একটি মামলায় কয়েক কোটি টাকা করে ফিজ হতে পারত, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ওই যে গেছে, থেকেছে, নাই বিকাশবাবু এখন না হয় এমপি হয়েছে, তার আগে এমপি ছিল, নিজের পকেটের পয়সা, গাটের পয়সা খরচা করে দিল্লি গেছে। আমাদেরও যেতে হয়েছে, থাকা খাওয়া সমস্ত গাঁটের পয়সা খরচা করে দিয়ে আজকের এই রায়। মনে হতে পারে, আপনার ঈর্ষা হতে পারে, কিন্তু যেভাবে জনগণের কাজ করে নিশ্চিতভাবেই নোবেল পেলেও অবাক হওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ঈর্ষা করবেন না। আপনি কালীঘাটের একই পাড়ার মানুষ, অন্ততপক্ষে গর্ব করুন যে কেউ পেলেও পেতে পারে। তবে আমি যা যা দেখছি, বিকাশবাবুর নোবেল পাওয়ার সুযোগ থাকলেও
বা থাকবে কি থাকবে না এই নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন নিশ্চিতভাবেই, একেবারে প্রশ্ন নয়, একেবারে তার উত্তর রয়েছে। সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। জেলে যাবেন কি যাবেন না এই প্রশ্ন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, একেবারে উত্তর রয়েছে। অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা শুধুমাত্র। কিন্তু স্যার, আপনারা যখন এই কথা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন আমরাও রেকর্ড খুঁজে বার করব একটা জেলায় কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি জানি, ফের বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ তুলছেন তিনি। তা একটা জেলায় এখনো পর্যন্ত তিনি কেন, এত তথ্য জানার পরেও কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন তাদের বিরুদ্ধে, যে যারা যারা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? যারা দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ওই যারা দিয়েছে তাদের দালালি করছেন কেন? ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু স্যার, মুখ্যমন্ত্রী একদম খোলাখুলি ঘোষণা করছেন যে তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন। তার কথায় যারা বঞ্চিত, আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকবে। আর যদি বিজেপি ভাবে আমায় এজন্য জেলে পুরবে, তাহলে ওয়েলকাম। যদি আমায় ধরতে পারে তাহলে ধরাও, ক্যাচ মি ইফ ইউ ক্যান, তিনি বলেছেন। একদম জনপ্রিয় সিনেমার বিখ্যাত লাইন। হঠাৎ জেলের কথা কেন মনে পড়লো মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এমনিও জেলে যাবেন। এই দুর্নীতি শুরু করেছেন উনি। ও দুর্নীতি ধরা পড়ার পরে সেই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি। এই দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত। জেলে যাবেন, যাওয়ার আগে উনি বেসিক্যালি কিছু আউড়ে যাচ্ছেন। উনি যে জেলে যাবেন সেই সম্পর্কে উনি বেসিক্যালি আউড়ে রাখছেন, এবং উনি ভাবছেন এই জেল যাত্রাটা হবে, সেখান থেকে যদি কোনো সহানুভূতি পেয়ে আবার যদি ক্ষমতায় আসা যায়, সেই জন্য আউড়ে রাখছেন। তো সকলে বুঝে গেছেন এই দুর্নীতির সঙ্গে আপনি আষ্টে পৃষ্ঠে জড়িত, তাই আপনি জেলে যাবেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এসএসসি মামলা প্রসঙ্গে তিনি বলছেন তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার ডিওয়াই চন্দ্রচূড় কথা বলছেন। তিনি বলছেন মিস্টার চন্দ্রচূড়জি এটাকে স্থগিত করে দিয়েছিলেন, এই মামলাটিকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে একজন প্রধান বিচারপতি স্থগিত করলেন, আরেকজন প্রধান বিচারপতি অর্থাৎ বিচারপতি সঞ্জীব খান্না ক্যান্সেল করলেন। এটার মানেটা আপনারাই খুঁজে নেবেন জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন, আমি নয়। আমি কিন্তু বিচারপতিদের সম্মান জানিয়েই বলছি আমি এই রায় মেনে নিতে পারছি না। মানে তিনি কি বোঝাতে চাইলেন? জনগণ খুঁজে নিয়েছেন মানে কি? জনগণ নিশ্চিতভাবে খুঁজে নিয়েছেন মানে কি, এবং জনগণ সব বুঝেও গেছেন। সব কিছুই জনতা বোঝে। উনি যদি অন্তর্বর্তীকালীন নির্দেশ আর জাজমেন্টের পার্থক্য না বোঝেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ কিসের জন্য দেওয়া হয়? অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয় ওই ম্যাটারটিকে অ্যাডজুডিকেশনের জন্য। অন্তর্বর্তীকালীন নির্দেশ পাওয়া মানে ফাইনাল জাজমেন্ট পাওয়া নয়। কত নির্দেশ স্টে হয়, তারপরে এই ধরনের হয়, এটাই স্বাভাবিক। উনি প্রসিডিং সম্পর্কে না জানলে লোকে কি করবে? কিন্তু এভাবে বিচারপতিদের একদম তুলে নিয়ে সে নিশানায় ফেলা, মানুষ প্রশ্ন তুলছে। আপনি একজন বিশিষ্ট আইনজীবী, কি বলবেন? দেখুন, বেসিক্যালি কি বলবো, এদেরকে ওই মানে এদের অজ্ঞানতাকে ওই ইগনোর করতে হয়, তাছাড়া আর কি বলবো। আর শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। চাকরিহারাদের জন্য বড় বার্তা ইতিমধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের, আর তিনি বাজারে নেমে পড়েছে। একদমই। আমি বলছি, কুণাল ঘোষ বলছেন হয়রানি হয়েছে ঠিকই, তবে ইতিমধ্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার কাজ শুরু হয়েছে। তবে এসবের পেছনে তিনি বলছেন রাম বাম রাজনীতিকে দাঁড় করিয়েছেন। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও কাঠগড়ায় দাঁড় করেছেন কুণাল ঘোষ। বাংলার পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি তুলে এনেছেন একদম ত্রিপুরার একটি শিক্ষা দুর্নীতির প্রসঙ্গে। আমি ফিরদৌসা বলবো আপনার সামনে, কুণাল ঘোষ বলছেন, কোটান আমি বলছি, বিজেপি সিপিএম এর কথা বলার দরকার নেই। ত্রিপুরা রাজ্যে সিপিএম জমানায় এই ধরনের অনিয়মের জন্য চাকরি গিয়েছিল, বিজেপি বিকল্প ব্যবস্থা করবে বলেছিল, তারা করেনি। বিকাশ বাবু এখন বলুন, ত্রিপুরায় 10,323 জনের যখন চাকরি যায়, তখন সিপিএম এর আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন কয়েকজনের ভুলের জন্য সবার চাকরি যেতে পারে না, কিন্তু এখানে কেন হলো? আসলে এরা এখন দ্বিচারিতা করছে, এখানে সাধু সাজতে যাচ্ছে, এটা হতে পারে না। কি বলবেন, কি উত্তর দেবেন? দেখুন, ত্রিপুরার সেই মামলাটি নিশ্চিতভাবে পড়েছেন, আর যদি না পড়ে থাকেন আমি জাজমেন্টের কপি পাঠিয়ে দেব। স্যার, দুর্নীতির অভিযোগ ছিল, কুণাল বাবুকে পাঠিয়ে দেবেন? বলবেন, পাঠিয়ে দেবো, আপনার হাত দিয়ে পাঠিয়ে দেবো। কজন জেলে গেছিল? কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছিল? কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে ত্রিপুরায় টাকা উদ্ধার হয়েছিল? কোন মন্ত্রী জেলে গেছিল? যায়নি কেন? যদি এটাই যদি না বোঝেন, এই রাজ্যে আপার প্রাইমারির গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল, তার জন্য কেউ জেলে গেছিল? যায়নি। তারপরে সেই আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে, যদি আপার প্রাইমারিরও কিছু ওএমআর শিটের বিরুদ্ধে অভিযোগ আছে, এখনো মামলা সুপ্রিম কোর্টের সামনে রয়েছে। কিন্তু গোটা মেরিট লিস্ট বাতিল হয়ে গেলেই সেখানে ত্রুটিযুক্ত হতে পারে।
রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি, ত্রুটিযুক্ত হতে পারে। যদি সেখানে কারো কাছ থেকে টাকা না নেওয়া হয় তাহলে সেটা দুর্নীতিগ্রস্ত বলা যায় না। করাপশন হয়েছে কি হয়নি, টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে কি হয়নি, সেটাকে দেখতে হয় যে না সত্যি সত্যি হয়েছে কিনা। করাপশনের চার্জ প্রুভড হতে হয়। ত্রিপুরার ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কি হয়েছে? ত্রিপুরায় পদ্ধতিগত ত্রুটি ছিল, আর এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। সিবিআই রিপোর্ট দিয়ে বলেছে, পার্থ চ্যাটার্জির নাম দিয়ে বলেছে। পার্থ চ্যাটার্জি কে? কুণালবাবুকে জিজ্ঞাসা করবেন তো। ত্রিপুরার কোন পার্থ চ্যাটার্জি ছিল? ত্রিপুরায় কোন অর্পিতা ছিল? ত্রিপুরায় কোন মন্ত্রীর বান্ধবী অর্পিতার খাতের তলা থেকে টাকা পাওয়া গেছিল? এসব বলে গুলিয়ে দিতে চাইছেন। পদ্ধতিগত ত্রুটি আর দুর্নীতি এক জিনিস নয়। কিন্তু স্যার, গুলিয়ে দেওয়ার প্রসঙ্গে বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তো জেলে রেখেছেন, আমরা কিছু বলিনি। আরো যদি কেউ জড়িত থাকে আমাদের কাছে, রাজ্যের কাছে তদন্ত দিলে রাজ্য তদন্ত করতো। বাবা, মানে রাজ্য তদন্ত করে পার্থ চ্যাটার্জি জেলে যেত? এ তো যুক্ত মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যুক্ত। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যের পুলিশ? এই কখনো হয়? আর তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলে ভরবে? কখনোই হয় না। আসলে এই পুরো বিষয়টির সঙ্গে রাজ্যের সর্বোচ্চ মাথা যুক্ত, রাজ্যের একাধিক মন্ত্রীরা যুক্ত, এবং রাজ্যের অফিসিয়ালসরা, উচ্চপদস্থ অফিসিয়ালসরা যুক্ত। পরে খুব স্বাভাবিকভাবে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, এবং সিবিআই অনেকটা আনাত করতে পেরেছে, ভবিষ্যতে আরো আনাত হবে। এবং আমি মনে করি এই মামলায় অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। আমি একটা কথা বলবো, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই ৩রা এপ্রিল যখন এই মামলার রায় ঘোষণার পরে কার্যত তিনি বললেন যে এই যে টোটাল 25,752 জন যে চাকরিহারা হলেন, তারপরে তিনি একটি কমিশন গঠন করার প্রস্তাব দিলেন, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত দাশগুপ্তকে রেখে তিনি একটি কমিশন গঠন করার কথা বলছেন। কি বলবেন সে প্রসঙ্গে? এই জট কাটানোর ক্ষেত্রে তিনি এই প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, আমি শুনেছি তিনি আমার নাম বলেছেন। দেখুন, আমি বলি যে সুপ্রিম কোর্ট যেহেতু জাজমেন্ট দিয়েছেন, এরপরে একমাত্র সুপ্রিম কোর্টই সেই জাজমেন্টের কোনো অংশ অল্টার করতে পারেন। সুপ্রিম কোর্টই কোনো কিছু বলতে পারে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে আর নতুন করে কিছু করার সুযোগ নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ নিশ্চিতভাবে তিনি হয়তো ভালো মনে এই কথা বলেছেন। আমি তো বলি তার ওই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ ছিল, সেই নির্দেশটা মেনে নিয়ে যদি রাজ্য সরকার না যেত সুপ্রিম কোর্টে, তাহলে যে কটা ওই টেন্টেড ছিল সে কটা বাদ গিয়েই তো থেমে যেত। শোনেননি তো? তখন গালাগালি করেছেন, তখন এই আদালতের সামনে বসে পড়েছেন, আর আজকে বলছেন যে সব গেল। সেদিন গালাগালি যদি না করে, সেদিন যদি টেন্টেড করা বাদ দিতেন, তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না। যেগুলো আদালত বাদ দিতে বলেছে সেগুলো বাদ দিয়ে দিতেন, সেই জায়গায় নতুন করে পেয়ে যেত। ইভেন ওই শেতাবুদ্দিনের মামলায় কাউন্সিলিং এর নির্দেশের ফলে যারা বসেছিল তাদের মধ্যে বেশ কিছু জন ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছিল মামলা চলাকালীন। সেখানে ইন্টারিম নির্দেশ ছিল, সেটাকে ইভেন ওই সিট ক্যারি ফরওয়ার্ড করতে হবে বলে তৃণমূলের এক সাংসদ আইনজীবী তিনি লড়েছিলেন, মামলা করেছিলেন, সেই মামলায় তিনি হেরেছিলেন, যে না ক্যারি ফরওয়ার্ড হবে না, এই রিক্রুটমেন্ট প্রসেসেই সেই দেওয়া যাবে। আমি আদার সাইড ছিলাম। ফলে একদিকে গুলিয়ে দেব সবকিছু, টেন্টেডদের বাঁচানোর জন্য সমস্ত রকম পদক্ষেপ করব যাতে কোনোভাবেই ধরা না পড়ে যায়। আসলে এসএসসি যদি ওই মিরর ইমেজ নিয়ে চলে আসতো, তাহলে ওই টেন্টেড করা তো বাদ যেত। তাহলে তো তারা বলতো আমাদেরকে বাদ দিলে তাহলে টাকা দাও। এই টাকা বাঁচানোর খেলায় বেসিক্যালি টেন্টেড গুলোকে একেবারেই আনটেন্টেড আইডেন্টিফাই করে দেয়নি। আনটেন্টেড যদি আইডেন্টিফাই করে দিত তাহলে এই দিন দেখতে হতো না। তারা সবসময় বলে গেছে এখনো পর্যন্ত যতটুকু উদ্ধার হয়েছে ততটুকু তথ্য আমরা দিচ্ছি, কিন্তু বাকিরা যে একেবারেই স্বচ্ছ, একেবারে হলফ করে বলতে পারছি, কথা বলতে পারেনি। আর তারপরে বলি এই কমিটির বিষয়ে তো আমার নাম করেছে, আমি প্রথম কথা বলি যে আর যাই হোক, তৃণমূলের কোন নেতা মন্ত্রী যেখানে থাকবে বিদ্যুৎ সেখানে থাকবে না, সেই রকম কোনো কমিটিতে থাকবে না।
আমি জানি এই ইললিগাল কমিটি করলে কি হয়, আর এই ইললিগাল কমিটির মাধ্যম দিয়ে তৃণমূলের নেতা যা যেখানে থাকবে, তৃণমূলের কোনো ছোঁয়া যেখানে থাকবে তার মাধ্যমে করাপশন করবে এই মমতা ব্যানার্জি। এক্স্যাক্টলি তাই করেছে এসএসসি তে। ওই প্রেস ক্লাবের সামনে ওই কমিটির নাম করে একটা 5 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। 5 সদস্যের কমিটির মাথায় এসপিসি না, তার মাধ্যমে যত করাপশন। ও তৃণমূল থাকলে, তৃণমূলের গন্ধ থাকলে তার মাধ্যমে করাপশন করবে তৃণমূল। দেখুন, নিশ্চিতভাবেই উদ্যোগ হতে পারত যদি ওএমআর শিট থাকতো, অরিজিনাল ওএমআর শিট, স্ক্যান কপি, তাহলে নিশ্চিতভাবে উদ্যোগ হতে পারত। কিন্তু এই তৃণমূলকে বিশ্বাস করবেন না। তৃণমূল যেখানে থাকবে সেখানেই চুরি হবে। তৃণমূলের নাম গন্ধ যেখানে থাকবে সেখানেই চুরি হবে। আর শেষ 3টে প্রশ্ন আপনাকে। যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলায় এবার শুনবে সুপ্রিম কোর্ট। কতটা বিপদে পড়তে চলেছে এই সরকার? 8 তারিখের পর কি পরিণতি হতে চলেছে? গোটা ক্যাবিনেট জেলে যাবে, অপেক্ষা করুন। গোটা ক্যাবিনেট জেলে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফিরদৌসা, 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রভাব হাজার হাজার স্কুলে, কি হবে বাংলার শিক্ষার ভবিষ্যৎ? যেমন এরা তো শিক্ষাকে অলরেডি লাটে উঠিয়েছে, এবং এরা এই শিক্ষাকে বেসরকারিকরণ করতে চায় বলেই, এবং যাতে রাজ্যের একেবারে প্রান্ত সীমার মানুষজনের ছেলেমেয়েরা যাতে সঠিক শিক্ষা না পায় তার বন্দোবস্ত করে রেখে দিয়েছে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, প্রাথমিকেও কি বাতিল হতে পারে? 60,000 চাকরি, শুধু তাই নয় পুরসভাতেও হয়েছে দিদার নিয়োগ, কি বলবেন? গোটা রাজ্যে বেশিরভাগ নিয়োগই হয়েছে 2 নম্বরই, দুর্নীতিপূর্ণভাবে। অপেক্ষা করুন, অল আর ইন কিউ।